অনওরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি টেট এবং সিটেটকে কেন্দ্র করে আমরা যে সিরিজটা শুরু করেছি সিডিপির। আজকে আমরা আলোচনা করব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ইনক্লুসিভ এডুকেশন। এর আগের দিন ভিডিওতে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে কি সে সম্পর্কে জেনেছি। যারা যদি সেই ভিডিও এখনো দেখোনি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও, তারপর এটা দেবে, কেন ওখানে কনসেপ্টটা একটু দেওয়া আছে। তারপর এখানে আমরা আজকে তার বৈশিষ্ট্য আলোচনা করবো। আশা করি ডিসেম্বরে তোমাদের প্রাইমারি পরীক্ষা হবে, তার আগে 22-এর ইন্টারভিউ হবে, সিটের ডিসেম্বর জানাতে হবে। তাই এখন থেকে ভালো প্রিপারেশন নিয়ে পাস করবে। আর আমি তোমাদের পুরো সিলেবাস যা আছে, পাই টু পাই সিলেবাস, সিটেট, ডব্লিউ টেট যে সিলেবাস আছে কম্বাইন করে পুরো সিলেবাস আমি কমপ্লিট করাচ্ছি, যাতে তোমাদের অসুবিধা না হয় যে এটা স্যার পেলাম না, এটা পাচ্ছি না। কম্বাইন হয়ে করেছে, হ্যাঁ। আর যে টপিকগুলো একটু আউটসাইড আছে রিলেটেড, সেগুলো আমি তোমার পরে করাবো। আগে মেন টপিকটা শেষ হয়ে যাক। কেন কিছু কোশ্চেন আছে যেগুলো তোমার সিলেবাসে নেই, কিন্তু আউটসাইডে আছে। যেমন তোমার আছে পার্সোনাল টেস্টে আছে, কিন্তু টেস্টে যে অনেকগুলো চ্যাপ্টার আছে সেটা করানো হয়নি, আমি ওটা করাবো। যখন তার পার্সোনালিটি আমাদের সিডিপি শেষ হয়ে গেলে কিছু এক্সট্রা টপিক আছে। ঠিক আছে, শুরু করা যাক। আর ভালো করে পড়াশোনা করো, পাস করতে হবে। কেন দেখো, অন্যান্য পরীক্ষা না হলে প্রাইমারি পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে। ভালো করে পড়াশোনা করো। তা কি বল, আমরা আজকে বড় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য কি আছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনক্লুসিভ এডুকেশন। আমি তোমাদের বাংলাটাকে দেখাচ্ছি, যদি অসুবিধা হয় বাংলা বইতে সাইডে ইংলিশটা একটু দেখে নিবে, ঠিক আছে। আমি একটা ইংলিশ করছি না। এরকম আছে, আমি ইংলিশ এই কারণটা, যারা তোমাদের অনেকে ইংলিশে কমফোর্টেবল থাকো, যারা সিটেড সিটেড দিবে তাদের ইংলিশটা হলে ভালো হয়। কেন তোমাদের বাংলা যত পড়ো সিটের ক্ষেত্রে আমার ইংলিশটা একটু প্রেফার করে, মানে তুমি বুঝতে পারছো টার্মগুলো। প্রথম বছর শুনি, এই শিক্ষায় বিদ্যালয়গুলি উন্নয়নের কথা বলে বলে যাতে শিশুরা কার্যকরীভাবে শিক্ষা লাভ করে ও অকৃতকার্য শিশুর সংখ্যা কমে যায়। মানে কি বলছে, অন্তর্ভুক্তি শিক্ষার প্রথম বৈশিষ্ট্য হলো, আমি কি আমরা আগে একদিন কি বললাম, অন্তর্ভুক্তি শিক্ষা কাকে বলে। এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে রেগুলার স্কুলে যে বাচ্চা ছেলেরা ছাত্রছাত্রীরা পড়ে, সেই স্কুলে তুলনামূলকভাবে কম যারা বিকলাঙ্গ বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সেখানে সুযোগ দেওয়া, যাতে তারাও আহ, ভালোভাবে সেই তাদের সঙ্গে সাধারণ ছেলেমেয়েদের পড়াশোনা করতে পারে। কারণ বলতো নাহলে ওরা সময় থেকে পিছিয়ে যাবে। এটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আবার যদি বিকলাঙ্গ হয়, খুব যদি কেউ অন্ধ দেখতে পায় না, তাকে তাহলে সাধারণ স্কুলে পড়ানো যাবে না, তার জন্য স্পেশাল স্কুল দরকার। কারণ তার জন্য বিএল স্কিপ, স্টাইলার, এসব সব আলাদা আলাদা যে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষা শিক্ষা ব্যবস্থা সেটা গ্রহণ করতে হবে। ঠিক আছে, তারা বলছে এই বিদ্যালয়কে উন্নয়নের কথা বলে, এবং মানে যাতে বলে বিদ্যালয়কে উন্নয়ন কথা, মানে কি বিদ্যালয়কে উন্নয়ন করো যাতে কি বিদ্যালয়টা যে সবাই অন্তর্ভুক্ত হতে পারবে সেইভাবে তুলনা করো, এবং কার্যকরী শিক্ষা লাভ করে এবং অকৃত শিশুদের সংখ্যা কম হয়। যে বিদ্যালয়ে যদি কাজ উন্নত হয়, তা যদি ঠিকঠাক বোর্ড থাকে, উন্নত যে কম্পিউটার থাকে, তা যদি সবাই যে প্রতি অন্তর্ভুক্ত যে জন্য যে ফ্যাসিলিটি সেটা থাকে, তাহলে কি হবে, তাদের শিক্ষা মানে শিক্ষার উন্নত হবে, এবং এখানে কি হবে, অকৃতকার্য শিশুর সংখ্যা কমে যাবে। দেখো, আমাদের শিশু ম্যাক্সিমাম ভারতের শিশু কাজ পারে না এটা নয়, পারে, কিন্তু তাদের সঠিক গাইড, সঠিক ফ্যাসিলিটি, সঠিক যে বই, সঠিক গাইড সেগুলোই পেতো, তারা ভালো রেজাল্ট করে। দিয়ে গেছে এখানে বিদ্যালয় ও শিক্ষকগণ মেনে নেন যে প্রতিটি শিশু ব্যক্তিসত্তা পৃথক কাজে স্কুলকে সবার চাহিদা পূরণের জন্য নমনীয় হতে হবে। মানে আমরা আগে নিয়ে পড়েছি ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তি সত্তা পৃথক মানে কি, প্রত্যেক শিশু সবাই একই রকম, সবাই একই রকম দেবে। কিছু শিশু দেবে সহজে, খুব কিউরিয়াসিটি থাকে, সহজে সে সবার সঙ্গে যে কোনো পড়তে ধরে নেয়, সে দেবে খেলার সাথে পড়তে ভালোবাসে। মানে সবার যে শিশু প্রত্যেকে একটা আলাদা চাহিদা আছে, আলাদা আলাদা ডিমান্ড আছে। কেউ তো চুপচাপ থাকে, কেউ সবার সঙ্গে খোলা এবার যার যেমনই তার তুমি তাকে হবে শিক্ষা দেবে। আবার হয়তো কেউ তো একটু পিছিয়ে আছে, গরিব ফ্যামিলি থেকে এসে সে হয়তো বইটা কিনতে পারছে না, তাকে বই দিয়ে সহায়তা করা। আবার হয়তো কেউ ভালো ভালো ফ্যামিলি থেকে এসছে, বা তার বাড়িতে বাবা ভালো গাইড করছে, তাকে সেভাবে গাইড করা। মানে কি, যে প্রতিটা শিশুদের আলাদা আলাদা ডিমান্ড, তাদের যে শিক্ষার গ্রহণের যে পদ্ধতিটা আলাদা, মানে তার দিকটা আলাদা, সেইভাবে তাকে স্কুলকে সেইভাবে নমিন হতে হবে। নাহলে কেউ স্কুল যদি একটা তার নিজস্ব সিলেবাস করে দিল যে এর বেশি আমি পড়াতে পারবো না, এটাই আমাদের যে পারে তাকে করতে হবে, যে পারেন তাকেও করতে হবে, তাহলে কি হবে, জিনিসটা শিক্ষাটা অন্য লেভেলে চলে যাবে। মানে সঠিক শিক্ষা হবে না। কারণ মতো যারা তাহলে কি, এখন যারা ভালো পারে তারাই পেরে যাবে, যারা পারে না তারা কিন্তু ঠিকঠাক পড়তে পারে না, তারা সবসময় পিছিয়ে যাবে। এটাই কে বলেছি যে ব্যক্তি সত্তা পৃথক কাজেই স্কুলকে সবার চাহিদা পূরণের জন্য নমনীয় হতে হবে। দেখুন এখন স্কুলটা অনেকটা নমনীয় হচ্ছে, কারণ সরকার, কেন্দ্র সরকার থেকে যে এনইপি 2020 দিয়েছে, সেখানে সে বলা আছে যে সরকার শিক্ষা ব্যবস্থা যেন একটা ওপেন মাইন্ড, মানে যেখানে সবাই সমান। যে এখনকার টিচার দেবে খুব মিশুকে হয়ে যায়। আগে যখন মানে শিক্ষা ব্যবস্থা ছিল যে টিচার আসে চুপচাপ, সে যে কোশ্চেনটা বলতো বা জানতো, তাও স্যার সামনে বলতো না, যে বাই চান্স ভুলে যায়, ভুল হয়ে গেলে স্যার খুব শাস্তি দিবে। কিন্তু এখনকার শিক্ষা ব্যবস্থা এটা নয়।
তুই ভুল হয়েছে, স্যার তোমাকে আরো স্যার সহায়তা করবে। এখনকার বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেকটা চেঞ্জ হচ্ছে, সেটাই বলছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যে নমনীয় হতে হবে। 3 নম্বর পয়েন্ট কি আছে, শিক্ষকদের শিখতে হয় প্রতিটি শিশুর সমস্যার কিভাবে সমাধান করতে এগিয়ে আসতে হবে। মানে শিক্ষকদের শিখতে হয়, তা কি বললাম, শিক্ষকদের শিক্ষকদের শিখতে হয় প্রতিটি শিশুর সমস্যার কিভাবে সমাধান করতে এগিয়ে আসতে হবে। মানে প্রতিটি শিশু আলাদা আলাদা যে সমস্যা, যে একই হবে না, প্রত্যেকটা শিশুর সমস্যা বা তাদের যে প্রবলেমগুলো আলাদা হবে। সেক্ষেত্রে তারপর শিক্ষার্থীদের তাদের সমস্যা অনুযায়ী এগিয়ে আসতে হবে। যে সহজে পারে তাকে ঠিকভাবে গাইড করতে হবে, যে জিনিসটা সহজে পাচ্ছে না তাকেও সেভাবে ধীরে ধীরে করে শেখাতে হবে। এটাই বলেছেন তা বলছে। 4 নম্বর কিছু, প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে তাদের প্রতিবেশী বন্ধুদের সঙ্গে পড়ার সুযোগ পায়। কি বলছে, প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে তাদের প্রতিবেশী বন্ধুদের সঙ্গে পড়ার সুযোগ পায়। মানে এইদিকে মানে কি হয়, যে অন্তর্বর্তী শিক্ষা কি হয়, যে যখন একটা শ্রেণীতে যখন ভালো ছেলে থাকে, তার সঙ্গে যখন একটা দুটো মানে 2-4 জন যদি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অথবা যারা প্রতিবন্ধী ব্যক্তি, তারা যদি থাকে, সবসময় মনে হবে অন্তর্ভুক্তি শিক্ষা কখনো যে খুব প্রতিবন্ধী হবে না, মানে খুব বিকলাঙ্গ হবে না, যাদের শিক্ষা দেওয়ার যোগ্য তাদের ক্ষেত্রে অন্তর্ভুক্তি শিক্ষা। কেন খুব যদি প্রতিবন্ধী বা বিকল্প বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী হয়, তার জন্য আপিসার স্কুল দরকার, কিন্তু নর্মাল স্কুল হবে না। কিন্তু অন্তর্ভুক্তি শিক্ষা হচ্ছে যে সমাজে তাদেরকে যে যাওয়া সম্ভব হয় সেরকম শিক্ষার্থীকে দেওয়া উচিত। তাহলে কি হবে, এখানে কি সুযোগ থাকে, যে তাহলে প্রতিবেশী বন্ধুর সঙ্গে পড়ার সুযোগ পায়। ধরো একটা পাড়াতে 2 জন ছেলে থাকে, তাকে যদি একই স্কুলে একজন শারীরিক দিতে একটু প্রতিবন্ধী, হয়তো সে একটু কথাটা বা তার একটু মেন্টালিটা একটু সামান্য হয়তো প্রবলেম আছে। সে যদি তার বন্ধু নর্মাল স্কুল যে স্কুলে পড়ে তার সঙ্গে পড়ে, সে একই স্কুলে পড়ে, কি হবে, যে তার সঙ্গে মেলামেশা করতে পারবে। সে বাড়িতেও মিশতেছে, স্কুলেও মিশতেছে, তার মানে তার মধ্যে সে অনেকটা পড়ার প্রতি তার যে ব্যক্তি সত্তা বা সামাজিক ইত্যাদি বাড়বে। সে নিয়ে কখনো হীনমন্যতা বসবে না। যদি তাকে না স্কুলে ভর্তি হয় যে তুমি মেন্টাল তুমি ঠিক নয়, তুমি একটা সুস্থ হয়ে আসবে, তাহলে কিন্তু তার মধ্যে একটা হীনমন্যতার সৃষ্টি হবে। এটা চায় না, এটা চায় অন্তর্ভুক্তি চায় এই সুযোগটা পেয়ে যায়। 5 হলো অভিভাবকগণ তাদের প্রতিবন্ধী শিশুদের পঠন পাঠানোর জন্য বিদ্যালয়ে সহায়তা লাভ করে। মানে কি, অন্তর্ভুক্তি শিক্ষা স্কুলে কি হয়, যদি ভর্তি করে, তার মানে তারা যে প্রতিবন্ধী যাদের বাবা মা, তারা কি হয়, তাদের যে বাচ্চা স্কুলে ভর্তি করাচ্ছে, তাদের কি সুবিধা হয়, যে তাদের তারা সুযোগ পাচ্ছে, তারা একটা তোমার সুযোগ পাচ্ছে, মানে স্কুল যদি হয় তোমার, তা বাচ্চা পড়ানোর জায়গা পাচ্ছে, নাহলে সে কোথায় পড়াবে। যদি বাচ্চা যদি নর্মাল হয়, তাহলে কি সে নিজের বাবা মা যদি শিক্ষিত না হয়, এবার তার ছেলে যদি বিকল মানে একটু সামান্য প্রতিবন্ধী হয়, তাহলে কি তাকে তো একটা সমস্যা আছে। কিন্তু এই ধরনের স্কুল হলে কি তাদের অনেকটা সহায়তা পারে এবং স্কুলে ভর্তি হওয়ার সুবিধা হয়। কি বলছে, এই শিক্ষা ব্যবস্থার প্রতিটি শিশুর শিক্ষার অধিকারে নিশ্চিত করে। এই শিক্ষা ব্যবস্থা কি, প্রতিটি শিশুর যে শিক্ষার অধিকার, মানে সমাজের সবাই যারা ভালো পারে ভালো, এবং যারা প্রতিবন্ধী বা শুধু এখানে অন্তর্ভুক্তি শিক্ষা মানে শুধু যে প্রতিবন্ধী এমন নয়, যারা সমাজে পিছিয়ে পড়েছে, যারা নিচু জাতি বা যারা একবারে অসম্ভব, সবাইকে মিলে বলছে, যারা সবাই সুযোগ পায়। শুধু যে বিশেষ প্রতিবন্ধী বা যে সমাজের এমন নয়, সবাই যারা ইকোনমিতে পিছিয়ে আছে, যারা সুযোগ নেই, যার ইচ্ছা আছে, সবাই সমাজকে একসাথে শিক্ষা দেওয়ার জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে। বুঝতে পারছি তাহলে এগা বৈশিষ্ট্য। অন্তর্ভুক্তিমূলক, এবার পড়ো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দর্শন। মাত্র ফিলোজফিটা কি, মানে ফিলোজফি অফ ইনক্লুসিভ এডুকেশন। ফিলোজফিটা কি বলেছে, যে জাতি যে কোনো একটা মানে জিনিস, সেটা ফিলোজফি ডিপেন্ড করতো। যেমন কি আমি যদি বলি যে আমি জিনিস করবো, তাহলে আমার উদ্দেশ্য কি, আমি উদ্দেশ্য একটা স্কুলে, মানে একটা স্কুলে স্যার উদ্দেশ্য কি, বাচ্চা ভালো পড়ানো। সেরকম অন্তর্ভুক্তি শিক্ষার উদ্দেশ্য কি, যে জাতি, ধর্ম, বর্ণ, সাংস্কৃতিক, লিঙ্গ অথবা প্রতিবন্ধকতাকে নির্বিশেষে প্রত্যেক শিশুর সর্বজনীন শিক্ষালাভের সমান অধিকার আছে। তাই দেশের সব ধরনের শিশুকে শিক্ষার সুযোগ দান করার প্রয়োজন। মানে এর দর্শনটা হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ সংস্কৃতি লিঙ্গ প্রতিবন্ধকতা প্রভৃতি নির্বিশেষে সবাইকে শিক্ষা দিতে হবে। এটাই জন্য ইনক্লুসিভ, মানে তোমার অন্তর্ভুক্তি শিক্ষা ইনক্লুসিভ এডুকেশন মেন দর্শন ফিলোসফি। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে যদি আগে কি হতো, জাতপাত হতো, ধর্ম হতো, যে আগে যখন উঁচু জাতি থাকবে সেখানে নিচু জাতের, মানে যেখানে উঁচু জাত হবে সেখানে নিচু জাতের ছেলেরা পড়তে পারতো না। এখানে হিন্দু ধর্ম একটা আলাদা ধর্ম পড়লে একটা ধর্ম পাশে বুঝতে দিত না। এখন কিন্তু এটা হয় না। আগে যে লিঙ্গ মানে কি তোমার, যে আগে মেয়েদের প্রতি পড়া অনেকটাই আগে ছিল না, কিন্তু এখন অনেকটাই এসছে। এখন মেয়েরা সব কাজে ব্যস্ত। প্রতিবন্ধী সমাজে একটা নিচু দেখতো, কারো কুষ্ঠ রোগ হতো, কিছু রোগ হতো, তাকে অপুষ্ট সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু বর্তমানে এটা নয়, বলছে এমন নয় যে সবাই শিক্ষা পায়। এটা হচ্ছে ফিলোসফির মূল দর্শন। ঠিক আছে, অন্তর্ভুক্ত শিক্ষা। তারপর কি বলছে,
অন্তর্ভুক্তি শিক্ষা এমন নীতি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কি নীতি আছে, একটা নীতিও থাকবে জানিস, সমাজে সব নাগরিকের শিক্ষা গ্রহণের যে সাংবিধানিক অধিকার আছে রয়েছে তাকে এর উঠেছে। যেমন আর্টিকেল আমার যে 21 যেটা বলেছে যে 1996 সালে 66 সালে সংশোধন সালে যেটা বলছে আর্টিকেল 1 এসে এডুকেশন ফর অল, মানে শিক্ষার সবার অধিকার আছে, মানে ঠিক আছে, এটা দিয়েছিল। এই সেরকম বলছি যে তোমার শিক্ষার যেন সবাই পায়, ঠিক আছে, শিক্ষা যেন সবাই পেয়ে থাকি, তাহলে কি হবে, যে আমাদের সংবিধান একটা অধিকার দিয়েছে যে সবাই শিক্ষা দিলে কি হবে বলতো, সমাজ এটা শিক্ষিত, হ্যাঁ সবাই শিক্ষা পায়, চাকরি করার পরে কথা শোনো, আগে চাকরি পাওয়াটা অন্য দিকে, কিন্তু শিক্ষাটা দেওয়া কি সমাজের সুষ্ঠুভাবে পরিচালিত হবে। কেন না হলে তুমি সমাজে তুমি একা শিক্ষিত, তুমি হচ্ছে আমি একা শিক্ষিত যে দু চারজন মুখ্য থাকবে, তাহলে সমস্যা একটা তোমার কাছেই আসবে, কারণ যখন সমস্যা সৃষ্টি হবে, সমস্যা মানুষের মধ্যে কি হয়, যখন মানুষ বুঝতে পারে না কি ঘটছে, তাকে বুঝলে সে বুঝে যাচ্ছে, যা বুঝে সবাই বুঝে, তাহলে মানে কি? তার মানে শিক্ষা অভাব। শিক্ষা হলে কি মানুষ হলো, তার মানে সচেতন আসবে, সে বুঝতে থাকবে কোনটা ঠিক কোনটা ভালো, কোনটা আমার পক্ষে ভালো কোনটা সমাজের পক্ষে ভালো, সেগুলো সে বুঝতে পারে, তার জন্য শিক্ষা প্রয়োজনীয়। সেই জন্য ভারত সরকার যে সেই সংবিধান অধিকার দিয়েছে শিক্ষা থেকে, আর্টিকেল 21-এ যে অধিকার দিয়েছে দেবে, সেখানে যোগ করেছে শিক্ষাটা একটা মৌলিক অধিকার দিয়েছে, ঠিক আছে। তাই জন্য 6 to 8 পর্যন্ত, মানে 1 to 18 বছর, মানে 6 থেকে 18 বছর 14 বছর পর্যন্ত যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিয়েছেন তোমাদের, ঠিক আছে, তাহলে কি হয়, আর টিআর তোমার ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দিয়েছে না, ফিয়ার কনসেপ্ট আর টিআই দিয়েছে, এগুলো সব রুলস করেছে কেন, যাতে আমাদের শিক্ষাটা সবাই পায়। থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো, জানটা যদি ভালো লাগে এবং তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দাও। আমি তোমাদের পুরো সিডিপি পুরো চ্যাপ্টার এবং সিডিপি তার ইভিএস যা আছে পুরো আমাদের যে প্রাইমারি টেট সিটের যে পুরো যে সিলেবাস হয়েছে সেটা আমরা পুরো কমপ্লিট করবো, এবং তার সঙ্গে আমরা কোশ্চেন করবো, তাই আমরা আগে তাড়াতাড়ি এটা কমপ্লিট করে নিই, তারপরে আস্তে আস্তে কোশ্চেন করবো। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো, না বুঝতে হলে বারবার ভিডিও দেখো, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।